প্রিয় বন্ধুগণ, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে বাংলা ভাগ নিয়ে আমি আপনাদের কয়েকটা কথা বলবো। আপনারা কেউ কেউ জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, যে আমি বাংলা ভাগ নিয়ে ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলা ভাগ নিয়ে এ পর্যন্ত 3টে ভিডিও আমি করেছি। আজকের ভিডিওটা চতুর্থ ভিডিও। আমি এখনো পর্যন্ত যেটা বলেছি সেটা হলো সাম্প্রদায়িক রোয়েদাদ, যেটা 1932 সালের 14ই আগস্ট ঘোষিত হয়েছিল। সেই সাম্প্রদায়িক রোয়েদাদে বাংলায় যে অ্যাসেম্বলি, ব্রিটিশের অধীনে যে বেঙ্গল অ্যাসেম্বলি, তাতে হিন্দুরা কতগুলো সিট পাবে, মুসলমানরা কতগুলো পাবে, অ্যাংলো ইন্ডিয়ান কতগুলো পাবে, অস্পৃশ্যরা কতগুলো পাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাগে এটা ভাগ করা হয়েছিল। সেই হিসেবটা আমি আপনাদের বলেছি। এই পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলোতে হয়েছে। আমি আজকে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে এই যে সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা, তার প্রতিক্রিয়া কি, তার ফলাফল বাংলার মানুষের মধ্যে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, এবং এগুলো যখন জানবেন, এরপরে এই যে বাংলা ভাগ হলো 47 সালে বা 46 সালে যে দাঙ্গা হলো, এই সব বিষয়গুলো বুঝতে, মানে আমি ঠিক বলছি না অন্য যারা বলেছেন তারা ঠিক বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পড়েছেন, তার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, যেটা নিয়ে খানিকটা বিভ্রান্তি আছে, সেগুলো অনেকটা পরিষ্কার হবে বলে আমার মনে হয়। একটা কথা একটুখানি কয়েকটা বাক্যের মধ্যে বলে নিই, যে পুনাচুক সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত হলো ওই 32 সালে অগস্টে ঘোষিত হলো, এবং তার পরপরই গান্ধীজি অনশন শুরু করলেন পুনাতে, জেলের মধ্যে বসে। এবং তার অনশনের মূল কারণ ছিল, সেটাও আমি আগে বলেছি, যে অস্পৃশ্যদের পৃথক নির্বাচন ব্যবস্থা, যেটা ইংরেজ সরকার ঘোষণা করেছিল, ওই অধিকারটুকু কেড়ে নেওয়ার জন্য গান্ধীজি অনশন করেছিলেন। এবং এই অনশনের 4 দিন অনশনের পর শেষ পর্যন্ত ডক্টর আম্বেদকর একটা চুক্তি করতে বাধ্য হয়েছিলেন। সেই চুক্তিকে পুনা চুক্তি বলে ইতিহাসে বলা হয়। সেই পুনা চুক্তিতে সই করেছিলেন হিন্দুদের পক্ষে মদন মোহন মালব্য এবং তার সাথে আরো কিছু মানুষ, আর আনটাচেবলদের পক্ষে সই করেছিলেন ডক্টর আম্বেদকর, তার সাথে আরো কিছু মানুষ। এবং এই যে চুক্তি, সেই চুক্তিতে বাংলার সই করেছিলেন আনটাচেবলদের পক্ষে রসিকলাল বিশ্বাস, উনি ঝিনাইদার মানুষ ছিলেন, যশোরের ঝিনাইদা, উনি করেছিলেন। আর উচ্চবর্ণ হিন্দুদের পক্ষে করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আগেই বলেছি যে বাংলায় ভারত সভা হলে মিটিং করে সুভাষ বসু এবং রবি ঠাকুরের যৌথ আহ্বানে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে গান্ধীর প্রতি সমর্থন জানিয়ে, যে আমরা বাংলার মানুষ গান্ধীর পাশে আছি, এই বার্তা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুনাতে পাঠানো হয়েছিল, এবং তিনি সেখানে পুনা চুক্তিতে সই করেছিলেন। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে একটা ঘটনা একটু বলা দরকার। সেটা হলো যে এই পুনা চুক্তিতে সাম্প্রদায়িক রোয়েদাদে হিন্দুদের ভাগের মধ্যে অস্পৃশ্যদের 10টা সিট দেওয়া হয়েছিল,
কিন্তু পুনা চুক্তিতে হলো এই 10টা সিট বেড়ে 30টা হলো। সেপারেট ইলেক্টোরেট আম্বেদকরকে ছেড়ে দিতে হলো। তার ক্ষতিপূরণ হিসাবে জয়েন্ট ইলেক্টোরেটে, যৌথ নির্বাচনী ব্যবস্থায় আনটাচেবলদের 30টা সিট ঘোষিত হলো। এইটা একটা বড় বিষয় ছিল, এবং এটা শুধু বাংলার ক্ষেত্রে এই সিট বেড়েছে আনটাচেবলদের তা নয়, এটা সর্বভারতীয় ক্ষেত্রে বেড়েছিল। মানে সাম্প্রদায়িক রোয়েদাদ, সেটাতে গোটা ভারতে অস্পৃশ্যদের মোট সিট ঘোষণা করা হয়েছিল 71টা, 71। পুনা চুক্তিতে সারা ভারতের জন্য আনটাচেবলদের সিট বেড়ে হলো 148টা, মানে ডাবলেরও বেশি। কিসের বিনিময়ে দেওয়া হলো? আম্বেদকর সেপারেট ইলেক্টোরেট, পৃথক নির্বাচন ব্যবস্থা ছেড়ে দিলেন। তার ক্ষতিপূরণ হিসেবে তাদের রিজার্ভ সিটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু যৌথ নির্বাচনী ব্যবস্থা আম্বেদকরকে মেনে নিতে হলো। তো এইটা যখন হলো, তখন আমি আগেই বলেছি যে আনটাচেবল এই হিন্দুদের জন্য বাংলা অ্যাসেম্বলিতে যে আসন ছিল, তার মধ্যে 10টা ছিল, মানে হিন্দু ভাগের মধ্যে 10টা ছিল অস্পৃশ্যদের, এবার সেটা হয়ে গেল 30টা। তার মানে আরো 20টা উচ্চ বর্ণ হিন্দুদের সিট কমে গেল। এই যে কমে গেল, এইটা পরে হিসেব করে দেখে বাংলার বর্ণ হিন্দুরা বললেন আমরা পুনা চুক্তি মানব না। যুক্তি কি? যুক্তি হলো যে বাংলার কোন গুরুত্বপূর্ণ নেতা ওই পুনা চুক্তিতে সই করেনি, এইটা ছিল বাংলার যুক্তি। সই কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সই করেছেন, এইটাই হয়ে গেল একটা বড় কাটা, এইটা একটা সমস্যা হয়ে গেল। কারণ রবি ঠাকুরকে এখানে সমস্ত নেতারা, সুভাষ বসু থেকে শুরু করে সবাই ভারত সভায় মিটিং করে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তিনি সই করেছেন। ফলে এই যুক্তি তখন আর ধোপে টিকছিল না। ফলে এই সময় কি করা হলো? এই সময়ে রবি ঠাকুরকে বলা হলো যে আপনি একটা টেলিগ্রাম করুন বড়লাটকে টেলিফোন করে বলুন যে আমি ওটা না বুঝে সই করে ফেলেছি, আমি ওই সই উইথড্র করছি। মানে কথাটা একটু বুঝে দেখুন যে তিনি সই করে এসেছেন, বাংলার মিটিং করে তাকে প্রতিনিধি নির্বাচন করে পাঠিয়েছে, এইবারে তাকে বলছে যে আপনি সই উইথড্র করুন। এবং রবি ঠাকুর তাই করেছিলেন। রবি ঠাকুর টেলিগ্রাম পাঠিয়েছিলেন পরে বড়লাটকে। টেলিগ্রামের তারিখ হলো 27শে জুলাই 1933 সাল। এবং এই টেলিগ্রামে ঠিক কি লেখা আছে সেটা আম্বেদকর রচনাবলীতে উনি ওই টেলিগ্রামটা হুবহু, ইংরেজিতে লেখা, হুবহু তুলে দিয়েছেন। টেলিগ্রামটার মুদ্রা কথা হলো, রবি ঠাকুর এইবার বড়লাটকে বলছেন যে আমি ওইটা সই করেছিলাম সামনে পিছনে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে, আমি তো রাজনীতির লোক না, ফলে আমি ওইটা ভালো বুঝিনি এর রাজনৈতিক প্রতিক্রিয়া কি হতে পারে। গান্ধীর প্রতি ভালোবাসায়, আমি লেখক মানুষ, না বুঝে আমি ওটা সই করে ফেলেছি, তাই আমি ওই স্বাক্ষর প্রত্যাহার করে নিচ্ছি। মানে বর্ণ হিন্দুরা যেটা বলেছেন, এইরকম একটা কাজ, এরকম একটা কাজও কিন্তু রবি ঠাকুর করেছেন এখানকার বর্ণ হিন্দুদের স্বার্থে। এবং এইরকমই কাজ আর একটা করেছিলেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রেও, যেহেতু এখানকার সমস্ত বর্ণ হিন্দুরা দীর্ঘ 10-11 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় করার বিরোধিতা করেছিলেন, উনিও তার সাথেই ছিলেন, আলাদা কিছু তিনি করেননি। তো এই ঘটনা ঘটলো। এইবারে গোটা বিষয়টা বুঝতে গেলে আমি আপনাদের
ওই যে বঙ্গভঙ্গ, আপনারা তো শুনেছেন, আমিও বলেছি, আপনারা জানেন যে সে রাখি বন্ধন করেছিলেন, রবি ঠাকুর সেই দেশাত্মবোধক গান বেঁধেছিলেন এবং তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন। তো সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর একটা মানুষের মধ্যে তো নানান রকমের অনুভূতি থাকে, সত্তা থাকে। আমরা আগে বলেছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মূলত তার জমিদারি স্বার্থে, তা সেটা তিনি করেছিলেন। কিন্তু তিনি আবার কবি, সাহিত্যিক, এ হচ্ছে তার আর এক সত্তা। তিনি যখন এই 5 সাল থেকে 3 বছর 4 বছর ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে স্বদেশী আন্দোলন যুক্ত হয়ে গেছে, 1906 সাল থেকে একসাথে আন্দোলনটা চলছেন। তো এই সবগুলো পর্যালোচনা করে আসলে লেখক, কবি, তাদের মধ্যে তো একটা মানবিক সত্তাও আছে, জমিদারি সত্তার বাইরেও তাদের এই সত্তাটা আছে, এবং সেটা রবি ঠাকুরের ছিল। মানে তিনি তো কোনো সন্দেহ নেই একজন সাধারণ মানুষ নন, অনেক বড় মাপের মানুষ, অনেক ক্ষেত্রে ভুল করেছেন, কিন্তু তার সত্ত্বেও এটা বলা যায় সমসাময়িক কালে যে সমস্ত মানুষ ছিলেন বর্ণ হিন্দুদের মধ্যে, তার মধ্যে তিনি অনেক লিবারেল মানুষ ছিলেন। ফলে তার খারাপ লাগতে শুরু করে। শুরুটা করেছিলেন 4 বছর যাওয়ার পরে তার বর্ণ হিন্দুদের মানসিকতা দেখে তার খারাপ লাগতে শুরু করে, এবং সেই সময় তিনি ওই সময়কালে 1908, 9, 10 এরকম সময়কালে তিনি কয়েকটা প্রবন্ধ লিখেছিলেন, রাজনৈতিক প্রবন্ধ লিখেছিলেন। আমি সেই সম্পর্কে ধরুন আমি যদি বলে দিই, সেইটা যেটা হবে তার থেকে কোট আনকোট করে রবি ঠাকুরের রবীন্দ্র রচনাবলী থেকে আমি কিছু কথা আপনাদের মানে কোট আনকোট করে পড়ে শোনাচ্ছি। আপনাদের বোধহয় সেইটাই বেশি ভালো লাগবে। ধরুন, সদুপায় বলে একটা প্রবন্ধ তিনি লিখেছিলেন, এটা বোধহয় 1908 সালে লিখেছিলেন। সেই জায়গায় তিনি কি লিখছেন, আমি কোট, আপনারা শুনুন কোট। যদিও আজকাল কর্কশ লবণ বিলাতি লবণের থেকে সস্তা হয়ে আছে, তবুও আমাদের সংবাদদাতার পরিচিত মুসলমানগণ অধিক দাম দিয়াও বিলাতি লবণ খাইতেছে। মুসলমানগণ আজকাল সুবিধা বিচার করিয়া বিলাতি কাপড় বা লবণ ব্যবহার করে না, তাহারা নিতান্তই জেদ করিয়া করে। বঙ্গ বিভাগের যে পরিণাম, অর্থাৎ বাঙালিদের পৃথকীকরণ আশঙ্কা করিয়া পার্টিশনকে আমরা বিভীষিকা বলিয়া জানিয়াছিলাম, সেই পরিণামকেই, অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া, সেই পরিণামকেই অগ্রসর হইতে আমরা সহায়তা করিলাম। এই উপলক্ষে স্বদেশী আন্দোলনে আমরা দেশের নিম্ন শ্রেণীর প্রজাগণের ইচ্ছা ও সুবিধাকে দলন করিবার আয়োজন করিয়াছিলাম। সে কথা স্বীকার করিতে আমাদের ভালো লাগে না, কিন্তু কথাটাকে মিথ্যা বলিতে পারি না। ইংরেজদের শত্রুতা সাধনে আমরা কতটুকু কৃতকার্য হইয়াছি সেটা বলিতে পারি না, কিন্তু দেশের মধ্যে শত্রুতাকে জাগ্রত করিয়া তুলিয়াছি তাহাতে সন্দেহ মাত্র নাই। অল্পদিন হইল মফস্বল হইতে পত্র পাইয়াছি, সেখানকার কোন একটি বড় বাজারের লোক নোটিশ পাইয়াছে যে যদি তাহারা বিলাতি জিনিস পরিত্যাগ করিয়া দেশি জিনিসের আমদানি না করে, তবে নির্দিষ্টকালের মেয়াদ উত্তীর্ণ হইলেই বাজারে আগুন লাগিবে। এইরূপ নোটিশ দিয়া কোথাও কোথাও আগুন লাগানো হইয়াছে। ক্রমে এখন সেই উৎসাহ ঘরে আগুন লাগানো
এবং মানুষ মারাতে গিয়ে পৌঁছিয়াছে। দেশের নিম্ন শ্রেণীর মুসলমান এবং নমশূদ্রগণের মধ্যে এইরূপ অসহিষ্ণুতা জাগিয়া উঠিয়াছে, ইহারা জোর করিয়া এমনকি ক্ষতি স্বীকার করিয়াও বিলাতি দ্রব্য ব্যবহার করিতেছে। বিলাতি দ্রব্য ব্যবহারই দেশের চরম অহিত নহে। গৃহ বিচ্ছেদের মতো এত বড় অহিত আর কিছুই নাই। যদি মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, তবে লোকের ঘরে আগুন লাগানো এবং মারধর করিয়া গুলডামি করিতে আমাদের কদাচই প্রবৃত্তি হইবে না। আনকোট। এইটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন সদুপায় প্রবন্ধে। আন্দোলনের চরিত্র, বর্ণ হিন্দুদের আন্দোলনের চরিত্র দেখে, যে আন্দোলন তিনি শুরু করেছিলেন, 3, 4, 5 বছরের মাথায় গিয়ে তিনি এইসব কথা লিখছেন। সদুপায় প্রবন্ধের কথাগুলো শুনলেন। এবার লোকহিত প্রবন্ধে কি লিখেছেন শুনুন। লোকহিত প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, কিছুকাল পূর্বে স্বদেশী অভিযানের দিনে একজন হিন্দু স্বদেশী প্রচারক 1 গ্লাস জল খাইবেন বলিয়া তাহার মুসলমান সহযোগীকে দাওয়া মানে বারান্দা, দাওয়া হইতে নামিয়া যাইতে বলিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করেন নাই। আমরা বিদ্যালয়ে ও অফিসে প্রতিযোগিতার ভিড়ে মুসলমানকে জোরের সঙ্গে ঠেলা দিয়াছি। সেখানকার ঠেলাঠেলিটা গায়ে লাগিতে পারে, কিন্তু হৃদয়ে লাগে না। কিন্তু সমাজের অপমানটা গায়ে লাগে না, হৃদয়ে লাগে। মুসলমানদের উদ্দেশ্যে আমাদের ওই যে এই আন্দোলনটাও মুসলমানদের একসঙ্গে করার জন্য ওই যে রাখি বন্ধন করেছিলেন, ডেকেছিলেন। কিছু কিছু মুসলমান নিশ্চয়ই অংশগ্রহণও করেছিলেন, কারণ এই যে স্বদেশী সহযোগীর কথা বলছেন, মুসলমানরাও তাদের সাথে ছিলেন। তা বলছেন যে মুসলমানদের উদ্দেশ্যে আমাদের ডাকের মধ্যে গরজ ছিল, কিন্তু সত্য ছিল না। এইটা বললেন লোকহিত প্রবন্ধে। আরেকটুখানি পড়ে শোনাই। সেটা তিনি লিখেছেন পরিচয় প্রবন্ধে, ওই একই সময়ে 9, 10, 11 এই সময়। কি বলছেন পরিচয় প্রবন্ধে? বলছেন, আমরা মুসলমানকে যখন আহ্বান করিয়াছি, তখন তাহাকে কাজ উদ্ধারের সহায় বলিয়া ডাকিয়াছি, আপন বলিয়া ডাকি নাই। যদি কখনো দেখি তাহাকে কাজের জন্য আর দরকার নাই, তবে তাহাকে অনাবশ্যক বলিয়া পিছনে ঠেলিতে আমাদের বাধিবে না। তাহাদের যথার্থ আমাদের সঙ্গী বলিয়া অনুভব করি নাই, আনুষঙ্গিক বলিয়া মানিয়া লইয়াছি। যে কারণে হিন্দুত্ব উগ্র হইয়া উঠিল, সেই কারণেই মুসলমানি মাথা তুলিয়া উঠিল। এখন সে মুসলমান রূপেই প্রবল হইতে চায়, হিন্দুর সঙ্গে মিশিয়া গিয়া প্রবল হইতে চায় না। এইটা 3টে প্রবন্ধের কিছু কিছু অংশ আমি আপনাদের একটু পড়ে শোনালাম। এরপরে রবি ঠাকুর কেন, আরো 2-1 মনীষী, হিন্দু উচ্চবর্ণ মনীষীর কথা আপনারা একটু শুনুন, যারা খুব বিখ্যাত লোক। এগুলো আরো পরে বলেছেন, আরো পরের মানুষ। আমি এখানে 2জন মনীষীর উক্তি উল্লেখ করব। তারাই 8-10 বছর আগে মারা গেছেন। তার মধ্যে একজন হচ্ছেন প্রখ্যাত বুদ্ধিজীবী অম্লান দত্ত। অম্লান দত্তের কথাটাও আমি কোট আনকোট করে আপনাদের শোনাই। অম্লান দত্ত লিখেছেন, নেতারা, বিশেষ করে হিন্দু নেতারা সবসময় বলেছেন, আগে আমাদের মধ্যে ভেদ ছিল না, মানে হিন্দু মুসলমান, উচ্চবর্ণ নিম্নবর্ণ এইগুলো, আগে আমাদের মধ্যে ভেদ ছিল না, আমরা ভাই ভাই ছিলাম।
এই ব্রিটিশ এসে ডিভাইড অ্যান্ড রুল করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো। এই কথা ঠিক নয়। বিভেদের একটা ভাব আগে থেকেই ছিল, রাজনীতি দিয়ে সেটা সমাধান করা যায় না। মুসলমানরা তবু এটা স্বীকার করেন, কিন্তু হিন্দুরা বলেন বিদেশি সরকার এসে আমাদের আলাদা করে দিল। হিন্দু বলতে আমি অবশ্য উচ্চ বর্ণের হিন্দুর কথাই বলছি। যোগেন মন্ডল যে হিন্দুদের প্রতিনিধিত্ব করতেন, তাদের মনোভাব এরকম ছিল না। তারা জানতো হিন্দু সমাজে কত রকম উঁচু নিচু ভাগ আছে। আজকের দিনে একজন উচ্চবর্ণ হিন্দুকে জিজ্ঞেস করুন, সে যোগেন মন্ডলের নামই জানে না, কিন্তু নিচের তলার হিন্দুরা তাকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ বলেন। আসলে হিন্দু সমাজের মধ্যে সুচিতা অসুচিতা নিয়ে একটা বিশেষ ধারণা আছে। এটা একেবারে মনের ভিতরে ঢুকে গেছে। উচ্চবর্ণ হিন্দুরা নিম্নবর্ণকে অবজ্ঞা করে, ঘৃণা করে। নিম্নবর্ণের হিন্দুরাই একসময় মুসলমান হয়েছিল, তাই এই ঘৃণাবোধটা মুসলমানের দিকেও চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। স্বাধীন বঙ্গের প্রস্তাব, মানে এই বাংলা ভাগ না করে শরৎচন্দ্র বসু মুসলমানদের সাথে, শরৎচন্দ্র বসু, যোগেন্দ্রনাথ মন্ডল, কিরণ শঙ্কর রায়ও ছিলেন, এবং মুসলমান নেতৃবৃন্দ একটা স্বাধীন সার্বভৌম বাংলা করার কথা ভেবেছিলেন। যদি দেশ ভাগ হয় বলেছিলেন 3 ভাগে ভাগ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, বাংলাটা ঐক্যবদ্ধ থাকুক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। সেই সম্পর্কে বলছেন। স্বাধীন বঙ্গের প্রস্তাবটার পক্ষে আমিও ছিলাম। অম্লান দত্ত বলছেন, স্বাধীন বঙ্গের প্রস্তাবটার পক্ষে আমিও ছিলাম, কিন্তু বাঙালি হিন্দুরা যারা স্বদেশী আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ করে দিয়েছিল, তারাই দেশভাগ চাইল। দেশভাগ কারা করেছিল, কি হয়েছিল, এইসব প্রশ্ন তো আমাদের মূল আলোচ্য বিষয়। তো ইনি বলছেন তারাই দেশভাগ চাইল, কারণ তাদের ভয় ছিল স্বাধীন বঙ্গেও তো মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ হবে, স্বাধীন বঙ্গেও তো মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ হবে। আজ মনে হয় নিজের কাছে ঠিক করতে হবে আমার পরিচয়টা কি, হিন্দু না বাঙালি। বেশিরভাগ লোকই দেখবেন বাঙালি বলতে ধরে নেয় হিন্দু, যেন বাঙালি মুসলমান বলে কিছু নেই। এখন স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়, প্রমাণ হয়ে গেছে। যারা সেদিন আশঙ্কা করেছিলেন যে যুক্ত বাংলা পাকিস্তানে যুক্ত হতে পারে, মানে অনেকে বলেছিলেন যে এখন যুক্ত বাংলা হলে ওরা পরে পাকিস্তানে চলে যাবে, সেই সম্পর্কে বলছেন যে এখন স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়, প্রমাণ হয়ে গেছে। যারা সেদিন আশঙ্কা করেছিলেন যে যুক্ত ও সার্বভৌম বাংলা পরে পাকিস্তানের সাথে মিশে যেতে পারে, সে চিন্তা ও আশঙ্কা ভুল ছিল। এর সাথে একটা কথা একটুখানি জুড়ে দিই, সেটা হচ্ছে ওই যে বিলেতি দ্রব্য বর্জন, যেটা স্বদেশী আন্দোলনের আর এই দুটো একসাথে চলছিল, সেই সম্পর্কে সন্দীপ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন। সন্দীপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মোটা, ওই যে গানটা ছিল না, মায়ের দেওয়া মোটা কাপড় লোকে মাথায় করে রাখতো, কিন্তু পরতো কজন। কারণ সেই বস্ত্র তো মানে দেশি বস্ত্র, বলছে সেই বস্ত্র তো বুননে নয়, দামেও ছিল মোটা। মানে সেটা গরিব মানুষের পক্ষে, গরিব মুসলমান চাষি এবং নবসূত্রদের পক্ষে সেটা কেনাও সম্ভব ছিল না। এটা সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। সে সম্পর্কেও একটা কথা এখানে দেখলাম, তাই আপনাকে শোনালাম। আমি আর একজন মনীষীর কথা আপনাদের একটু শোনাবো। তিনি হলেন ডক্টর অশোক মিত্র। ডক্টর অশোক মিত্র, আপনারা জানেন অশোক মিত্র সম্পর্কে, সবাই জানেন। কোট আনকোট করে বলি, কোট, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত বাংলার মুসলিম জনতার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিকে দ্রুততর করবে বলে আশা জাগিয়েছিল। বঙ্গভঙ্গ নিয়ে বলছেন,
যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত বাংলার মুসলিম জনতার অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতিকে দ্রুততর করবে বলে আশা জাগিয়েছিল। তারা ভেবেছিল হিন্দু জমিদারদের প্রবল দমন পীড়ন থেকে তারা রেহাই পাবেন। সরকারি ক্ষেত্রে চাকুরির সুযোগ সুবিধায় হিন্দুদের একচ্ছত্র অধিকার ছিল। মুসলমানরা ভেবেছিলেন বঙ্গভঙ্গ এ অবস্থার পরিবর্তন ঘটাবে। তারা আশা করেছিলেন এবার একটা নিজস্ব আশ্রয়স্থল পাবেন, তাদের আর হীনমন্যতায় ভুগতে হবে না। বঙ্গভঙ্গ যেসব সুযোগ সুবিধার দ্বার খুলে দিয়েছিল, তার ফলে হয়তো 2-1 প্রজন্মের মধ্যেই সমৃদ্ধশালী, সংবেদনশীল এবং সমাজ সচেতন এক মুসলিম বুদ্ধিজীবী শ্রেণী গড়ে উঠত, যারা নির্মোহ বাস্তবকে পুনর্মূল্যায়ন করতেন শ্রেণী বিশ্লেষণের মানদণ্ডে, ধর্মীয় বিভক্তির প্রেক্ষাপটে নয়। ঘটনা প্রবাহ এভাবে মোড় নিলে ফজলুল করিম সর্দার কিংবা মনির চৌধুরীর মতো উঁচু মনের ব্যক্তিবর্গ 1950-এর দশকের পরিবর্তে হয়তো 20-র দশকেই তরুণ বাঙালি মুসলমানের মনকে জয় করতেন, যার ফলে হয়তো মুসলিম লীগ ব্যর্থ হতো। এমন হতে পারত 1905 সালের বঙ্গভঙ্গ রোধ না হলে 1947 সালে বাংলা তথা ভারতই বিভাজন হতো না। বাস্তবতা মুসলমানরা দেখলেন ব্রিটিশ নয়, হিন্দুরাই তাদের প্রতারিত করলেন। বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত ও সেতু বন্ধনহীন অনতিক্রম ফাটল সৃষ্টির এটাই হলো নেপথ্য কাহিনী। এটা বলেছেন ডক্টর অশোক মিত্র। আমার এটা পড়তে পড়তে মনে হচ্ছে আমাদের গত 2-3টে ভিডিওতে আমরা যে কথা বলেছিলাম, এসব মনীষীর কথাবার্তা তার সাথে মোটামুটি সবই সামঞ্জস্যপূর্ণ বলেই মনে হচ্ছে। আর এই সাথে আরেকটা হিসেব আপনারা একটু করে নিন। আজকে ভারতের রাজধানী দিল্লি। 1905 সালে ভারতের রাজধানী কিন্তু ছিল কলকাতা। ভারতের রাজধানী বাংলা থেকে কলকাতায় চলে গেল কবে? 1911 সালে। এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই সমস্ত এবং আরো কিছু কারণ নিশ্চয়ই ছিল, এই সমস্ত কারণেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটলো। তো আমি এগুলো আপনাকে একটু পড়ে শোনালাম যে এইটাতে আমার মনে হয় যে বাঙালি হিন্দু মন, মানে উচ্চ বর্ণ ভদ্রলোক শ্রেণীর যে মন মানসিকতা, সেটা সম্পর্কে একটা সাধারণ ধারণা এটাতে তৈরি হতে পারে, এই জন্য আমি বললাম। এবং এইটা বলে নিয়েই এরপরে আমি যাচ্ছি ওই যে সিট ভাগাভাগি হলো, সাম্প্রদায়িক রেদাত বেরোলো, এইসব নিয়ে সরাসরি কি কি প্রতিক্রিয়া সেই সময় সমাজে আমরা দেখলাম। আমরা উচ্চবর্ণ হিন্দুদেরও কিছু প্রতিক্রিয়ার কথা আপনাদের বলবো, আবার মুসলমান নেতৃবৃন্দের কিছু প্রতিক্রিয়ার কথাও আমি আপনাদের বলবো। দেখুন, আমি একটা বই থেকে পড়ছি, কালকে দেখিয়েছিলাম এই বইটা। এটা আমার লেখা বই, জয়া চ্যাটার্জির বেঙ্গল পার্টিশন বই, এবং আরো 2-1টা বই কনসাল্ট করে আমি একটু সংক্ষিপ্ত করে বইটা লিখেছি। আপনারা যদি এইসব তথ্য নিয়ে আপনাদের কোনো সন্দেহ হয়, আপনারা মন্তব্য লিখবেন, আমি তথ্যসূত্র আপনাদের দিয়ে দেব। আপনারা ভরসা করতে পারেন যে কথাগুলো বলছি এটা কোনো বানানো গল্প নয়, আপনারা এটা ভরসা করতে পারেন। আচ্ছা, ওই যে কথাটা বললেন অশোক মিত্র, যে এতে পূর্ববঙ্গের মুসলমান নিম্নবর্ণ শ্রেণী মানুষের বঙ্গভঙ্গ যদি রদ না হতো খুব তাড়াতাড়ি উন্নতি হতো, তাই উন্নতি সম্পর্কে একটুখানি দেখছি, এই বইটা খুলতে খুলতে বেরিয়ে গেল পৃষ্ঠাটা, তা একটুখানি আপনাদের বলি, 1 মিনিট লাগবে। সেটা হলো
ওই যে 5 থেকে 11 বছর মাত্র ওই বঙ্গভঙ্গ হয়েছিল, পূর্ববঙ্গ আসাম প্রদেশ ছিল, সেই সময়ের একটা পরিসংখ্যান এখানে, পরিকথা বলে একটা পত্রিকা 2005 সালে, ওই যখন বঙ্গভঙ্গের শতবর্ষ, সেই সময় তারা প্রবন্ধটা লিখেছিল। সেটা ছিল বঙ্গভঙ্গের শতবর্ষ বিশেষ সংখ্যা। তাতে বলছে 74, 87, 89 পৃষ্ঠায় তারা এগুলো লিখেছিল। তাতে বলছে যে 1905-06 সালে পূর্ববঙ্গে মাত্র 12 জন ছাত্র, মাত্র 12 জন ছাত্র এফএ এবং একজন মাত্র বিএ পাস করার কৃতিত্ব অর্জন করেছিল। কত সালে? 1906 সালে। তা 12-13 সালে কি দাঁড়ালো? 11 সালে রদ হয়ে গেল। 12-13 সালে ওইটা গিয়ে দাঁড়ালো, এফএ পাস করলো 73 জন, আর বিএ পাস বেরিয়ে গেল 15 জন। বুঝলেন তো? 1904 সালে ইন্ডিয়ান স্কুলে 4 জন মাত্র মুসলমান ছাত্রী ছিলেন। 1911 সালে সেটা বেড়ে দাঁড়ায় 25 জন। 1901 সালে সরকারি কর্মচারী ছিল মুসলমান 141 জন। মানে বঙ্গভঙ্গের ঠিক আগে সরকারি কর্মচারী ছিল 141 জন মুসলমান। আর সেখানে ব্রাহ্মণ, কাস্ত, বৈদ্য এরা কত ছিল? এরা ছিল 1104 জন। 1104 জন। এইটা কিন্তু ওই 5-6 বছরের মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছিল। মানে এটা কেন রোধ হলো, কেন রদ করা হলো, এগুলো বুঝতে গেলে বুঝতে হবে যে এই দলিত মুসলমানরা যাতে এই সুযোগটা না পায়, এইসব চেষ্টাই তখন করা হয়েছিল। যাক, এইবার আমরা সরাসরি যেটা বলছিলাম যে সাম্প্রদায়িক রোহিঙ্গাদের অ্যাসেম্বলির সংখ্যা বলে দিল, সংরক্ষিত আসন বলে দিল, এইটা নিয়ে সরাসরি কি প্রতিক্রিয়া হলো। ওই সময় কংগ্রেসের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খুব বড় মাপের নেতা ছিলেন। তার 2 জন শিষ্য ছিল, প্রধান 2 শিষ্য। একজন হচ্ছে সুভাষচন্দ্র বসু, আর একজন হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। সুভাষচন্দ্র বসু এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত। সেই সময়ে ওই এদের মধ্যে আবার গ্রুপিজম ছিল। তাতে এই যতীন্দ্রমোহন সেনগুপ্ত তার গ্রুপ একটা কাগজ বের করত, খবরের কাগজ এটা বের করতো। তার নাম ছিল অ্যাডভান্স। সে সময় ইংরেজিতে বেরোতো। তার নাম ছিল অ্যাডভান্স। তা এই সাম্প্রদায়িক রোহিঙ্গাদের সম্পর্কে অ্যাডভান্সে কি লেখা হলো সেটা আপনি একটু শুনুন। অ্যাডভান্স পত্রিকায় লেখা হলো, কোট, একেবারে কোট আনকোট করে বলছি, এটা হলো সাম্প্রদায়িকতাবাদীদের কাছে লজ্জাহীন আত্মসমর্পণ। রোহিঙ্গাতে হিন্দুদের দাবি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। হিন্দুরা এ ধরনের আমূল ও প্রায় বিপ্লবী পরিবর্তনের কাছে আত্মসমর্পণ করবে না। মানে কোন ক্রমেই তারা এই যে সাম্প্রদায়িক রোহিঙ্গাদের যে আসন ভাগাভাগি করে দিয়েছে, এটা কোন ক্রমেই মানবে না, একদম পরিষ্কার বলে দিল। আর সুভাষচন্দ্র বসুর গ্রুপ একটা কাগজ বার করতো, তার নাম ছিল লিবার্টি, ইংরেজি কাগজ, আমি তার বাংলা অনুবাদটা বলছি। এইটাতে বললো, কোট আনকোট করে বলছি, ভারতীয় জাতির কাছে এই রোহিদাদ একটি কলঙ্ক। রোহিদাদ শব্দটির বৈশিষ্ট্য অন্যায় শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। ওই রোহিদাদ অপমানকর, নিশ্চিতভাবে ক্ষতিকর। রাজনৈতিকভাবে হিন্দুদের দুর্বল করা হয়েছে, রাজনৈতিকভাবে হিন্দুদের দুর্বল করা হয়েছে এবং প্রদেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে এর ফল হবে অমঙ্গলজনক। আনকোট। এইটা সুভাষ বসুর গ্রুপও কিন্তু এই যে ভাগাভাগি যেটা হলো সাম্প্রদায়িক রোহিঙ্গা, সেটার বিরুদ্ধে প্রচন্ড বিরোধিতা করলেন। আনন্দবাজার লেখে
আনন্দবাজার কাগজ তখনও ছিল। তারা বলে যে এই যে সাম্প্রদায়িক রোহিদাদ এটা দূরদৃষ্টিহীন বলে এটা নিন্দা করে আনন্দবাজার। দৈনিক বসুমতী কি বলে, কোট, ওই রোহিদাদ বাঙালিদের উপর বাধ্যতামূলক নয়, কারণ সম্প্রদায়গুলির সত্যিকারের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে এই রোহিদাদ ঘোষণার জন্য জানাননি। অথচ এই রোহিদাদ কিন্তু হচ্ছে সেই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের ফলাফল। সেখানে বসুমতী বলছে যে সত্যিকারের প্রতিনিধি নয়। বুঝতে পেরেছেন? মানে ভাগে যখনই কম হয় তখন এই ভাগ মানি না। একদম পরিষ্কার কথা, উচ্চবর্ণ হিন্দুদের পরিষ্কার কথা, এবং সেটা আরেকটু পরে আরো কিছু কিছু মন্তব্যে আপনারা পেয়ে যাবেন। আর অমৃতবাজার কি লিখলো? অমৃতবাজার পত্রিকা লিখলো, কোট, রোহিদাদ হলো এক নির্বোধ গ্রাম্য মাতব্বরের বোকামি। রোহিদাদ হলো এক নির্বোধ গ্রাম্য মাতব্বরের বোকামি। এই সব মন্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এরা সব হিন্দু ভদ্রলোকরা এটা করলেন। এই সময়ে আরো কতগুলো জিনিস আপনারা লক্ষ্য করুন। এবং রবি ঠাকুর নিয়ে যারা একেবারে মানে রবি ঠাকুরকে প্রশ্নের অতীত মনে করেন, সমালোচনার ঊর্ধ্বে বলে মনে করেন, তাদের বলবো তারা একটুখানি এদিকে নজর রাখবেন। এই সাম্প্রদায়িক রোহিদাদের বিরোধিতা করে কলকাতার টাউন হলে একটা সভা ডাকা হয়। সেই সভাতে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে কি বলা হয়েছিল শুনুন। মানে বলা হয় না দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা জিন্না, কিন্তু তা যে নয় সেটা দেখুন। এটা হিন্দুরাই যে দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা, সেটা বাংলা ভাগের সময় মানে দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা জিন্নাকে বলা হয় ভারত ভাগের ক্ষেত্রে, কিন্তু আপনি যদি বাংলা ভাগের কথা যদি বলেন তাহলে এখানে দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা কারা সেটা এই মন্তব্যটা পড়লে বুঝবেন। এবং এইটা কিন্তু জিন্নার ওই তত্ত্ব ঘোষণার আগের ঘটনা। মানে জিন্না যদি শিখে থাকেন তাহলে বাংলার এই ভদ্রলোকদের কাছ থেকেই দ্বিজাতি তত্ত্ব শিখেছেন। কি বলছে, কোট, হিন্দু ও মুসলমানের পৃথক সাংস্কৃতিক সংশ্লিষ্টতা, হিন্দু ও মুসলমানের পৃথক সাংস্কৃতিক সংশ্লিষ্টতা, তাদের শিক্ষা, ব্যক্তিগত আইন এবং অনুরূপ বিষয়ের প্রেক্ষিতে তাদেরকে পৃথক জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। তারপর তারা অল বেঙ্গল ফেডারেশন অ্যাসেম্বলিতে একসাথে সমতা, ন্যায়পরতা এবং ভ্রাতৃত্বের শর্তে যোগ দিতে পারেন। এ ধরনের যুক্তরাষ্ট্রীয় ধারণাই বাংলার জন্য উপযুক্ত হতে পারে। কথাটা বোঝা গেল? মানে একদম পরিষ্কার করে বলে দিল যে হিন্দুরা সাংস্কৃতিক ভাবে এরা আলাদা জাতি, যে কারণে আলাদা আলাদা রাজ্য হবে, তারপরে তারা একসাথে মিলেমিশে চলতে পারে। কিন্তু এই পৃথকীকরণটা বলতে এটা কলকাতা সব ভদ্রলোকরা ছিল, সেখানে রেজুলেশন হচ্ছে, সভাপতিত্ব করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হিন্দু মহাসভা নিয়েও বলি, কারণ এটা তো বলতে হবে। এরপরে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন আসবেন, তো শ্যামাপ্রসাদ মুখার্জি এই সময়ে মূল নেতা নন, মানে যারা এইসব করছেন মূল নেতা ছিলেন বিসি চ্যাটার্জি। বিসি চ্যাটার্জি সিপিএম এর যে সোমনাথ চ্যাটার্জি ছিলেন, সোমনাথ চ্যাটার্জির বাবা, উনি হিন্দু মহাসভার সব থেকে বড় নেতা ছিলেন। তা বিসি চ্যাটার্জি কি বলছেন সাম্প্রদায়িক রোহিদাদ সম্পর্কে, কোট আনকোট করেই আমি বলছি, কোট, ব্রিটিশ শাসনে বাঙালি হিন্দু সভ্যতার বিকাশ সম্ভব হয়েছে। দেখুন
এই কিন্তু আরএসএস এর পূর্বপুরুষ, সব বিজেপির পূর্বপুরুষ, এরা সবাই কি বলছে, ব্রিটিশ শাসনকে কিভাবে মহিমান্বিত করছে এটা শুনুন। ব্রিটিশ শাসনে বাঙালি হিন্দু সভ্যতার বিকাশ সম্ভব হয়েছে, কিন্তু এই রোয়েদাদ বাঙালি হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। বাঙালি হিন্দু প্রতিভার বিকাশ এবং বাংলায় নতুন সভ্যতা ও সংস্কৃতির বিনির্মাণ হলো ভারতের ব্রিটিশের এক বিস্ময়কর ঘটনা। বিস্ময়কর ঘটনা কি? বাঙালি হিন্দু প্রতিভার বিকাশ এবং বাংলায় নতুন সভ্যতা ও সংস্কৃতির বিনির্মাণ, এটা হলো ব্রিটিশ ভারতের এক বিস্ময়কর ঘটনা। মানে ব্রিটিশের দালালি আর কিভাবে করা সম্ভব, আর কি ভাষায় এর থেকে আর পদলোহন করা সম্ভব? এখন মুসলমানদের গদিতে বসানোর অর্থ হলো বাংলাকে পলাশী যুদ্ধপূর্ব অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া। কি বললেন? এখন মুসলমানদের গদিতে বসানোর অর্থ হলো বাংলাকে পলাশী যুদ্ধপূর্ব অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া। মুসলমানদের গদিতে বসানো হলে 1757 সাল থেকে বাংলায় ব্রিটিশরা যা করেছে, মানে যা ভালো করেছে, তাকে অস্বীকার করা হবে। ব্রিটেন ও বাংলার বিশ্বাসঘাতকতা শিরোনামে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করতে হবে, এটা বললেন বিসি চ্যাটার্জি, মানে হিন্দু মহাসভার মত। এই সময়ে এই রোয়েদাদের বিরুদ্ধে কলকাতার আলবার্ট হলে একটা নাগরিক কনভেনশন হয়। সেখানে সবাই ছিল, এখানে নামও কিছু দেখতে পাচ্ছি, বিজয় প্রসাদ সিংহ রায়, হিন্দু মহাসভার রাধা কুমুদ মুখোপাধ্যায়, বিসি চ্যাটার্জি, নসিপুরের রাজা বাহাদুর, তারপরে তুলসীচরণ গোস্বামী, নলিনাক্ষ সান্যাল, শরৎচন্দ্র বসু, সব ছিল। মানে সেই সময় যে মহান ব্যক্তিবর্গ সবাই ছিল। তো সেখান থেকে সিদ্ধান্ত হয় এবং একটা স্মারকলিপি পাঠানো হয়, মানে স্মারকলিপি আকারে ওই কনভেনশনের সিদ্ধান্ত ইংরেজকে পাঠানো হয়। তাতে কি বলা হয়? কোট, মহান বাঙালি ভদ্রলোক শ্রেণীকে রোয়েদাদ সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তির দিক থেকে বাংলার অনুন্নত ও ঘৃণাযোগ্য মুসলমানদের অধীনে স্থায়ীভাবে দাসে পরিণত করবে। অনুন্নত ও ঘৃণাযোগ্য মুসলমানদের অধীনে দাসে পরিণত করবে। বাংলা ভাগ কেন হয়েছিল, কি হয়েছিল, এসবের মধ্যে তার কিছু ইঙ্গিত নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। তো আরেকটা স্মারকলিপির কথা বলি, যে স্মারকলিপিটা পাঠানোর পরে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল, লিফলেট এরকম করে। এটা ছিল 36 সালের 4 জুন এই স্মারকলিপি। তাতে সই করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন, এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট ব্রজেন্দ্রনাথ শীল করেছিলেন, রসায়নবিদ ডক্টর পিছি রায় করেছিলেন, মানে বিজ্ঞানী, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বুঝতে পারছেন, সবাই হচ্ছে সংস্কৃতি জগতের লোক, সংস্কৃতি জগতের লোক, বিজ্ঞানী ইয়েতে সব মিলিয়ে। তো তারা করেছিলেন। স্মারকলিপিতে কি লেখা ছিল? কোট, অতিশয় অগ্রণী অংশ বাংলার হিন্দুরা, অতিশয় অগ্রণী অংশ বাংলার হিন্দুরা ব্রিটিশের অধীন প্রদেশের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, রাজনৈতিক
পেশাগত ও অর্থনৈতিক জীবনে বিশেষ ভূমিকা পালন করে। সংখ্যার দিক থেকে কম হওয়া সত্ত্বেও বাংলার হিন্দুরা সাংস্কৃতিক দিক থেকে স্পষ্টভাবে শ্রেষ্ঠ। সাংস্কৃতিক দিক থেকে স্পষ্টভাবে শ্রেষ্ঠ। শিক্ষিত জনগণের মধ্যে তারা শতকরা 64%। শিক্ষিত জনগণের মধ্যে তারা শতকরা 64%। স্বাধীন পেশার ক্ষেত্রেও তাদের সার্বিক প্রাধান্য সমভাবে দৃশ্যমান। সংখ্যায় যখন সমস্যা দেখছেন তখন তারা ওইটা বাদ দিয়ে ইংরেজকে বোঝাবার চেষ্টা করছেন যে সংখ্যাগত হিসাবে প্রতিনিধি নয়। তারা অন্য লাইন ধরে এইটাকে ইংরেজদের কনভিন্সড করার একটা প্রচেষ্টা তারা শুরু করেছে। এই সময় হিন্দু নেতৃবৃন্দের ঘোষণাপত্র বা হিন্দু নেতৃবৃন্দের ম্যানিফেস্টো বলে 1932 সালে একটা স্মারকলিপি পাঠানো হয়। ওই তখনকার যে বড়লাট কে ছিলেন জেটল্যান্ড, তার কাছে পাঠায়। সেই স্মারকলিপিতে কি লেখে দেখুন। এইটা পরেই আমি এই অংশটা শেষ করব। কোট, সেটাতে লিখছে, শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক উপযুক্ততায় হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব, নাগরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির উন্নয়নে তাদের অবদান এবং রাজ্যের প্রশাসনের প্রতিটি শাখায় অতীতে তাদের সেবার খতিয়ান মানে ব্রিটিশ প্রশাসনকে তারা যে সহযোগিতা করেছে সেইটা বলছে যে আমাদের এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে তাবেদারি আমরা করেছি তাই বলছে, এবং রাজ্যের প্রশাসনের প্রতিটি শাখায় অতীতে তাদের সেবার খতিয়ান এত সুবিদিত যে তা পুনরুক্তি করার প্রয়োজন নেই। শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে সমগ্র ভারতে হিন্দু বাঙালিদের সাফল্য সবার চেয়ে বেশি। অথচ বাংলার মুসলমান সম্প্রদায় এমন কোন ব্যক্তিকে সৃষ্টি করতে পারেনি যে ওইসব ক্ষেত্রে সর্বভারতীয় প্রসিদ্ধি অর্জন করেছে। একদম পরিষ্কার বলেছে। এইসব দাবির সারমর্ম হলো, বাংলায় হিন্দুরা সংখ্যায় কম হলেও যেহেতু তারা শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষেত্রে বলীয়ান, তাই মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও ভবিষ্যৎ আইন পরিষদে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে ও অন্যান্য সব ক্ষেত্রে হিন্দু ভদ্রলোকশালীকে বেশি গুরুত্ব, মর্যাদা, প্রতিনিধিত্ব ও অধিকার দিতে হবে। কি বোঝা গেল? এইটা মানেনি তো, সংখ্যার উপরেই জোর দিতে চাইল। পরপর সেদিকেই যখন ইংরেজ সরকার এগোলো তখন আর কি পথ বাকি থাকে? তখন বাকি থাকে ভাগ করে নেওয়া। মানে আমি যাচ্ছি ওদিকে, আরো অনেক কথা আছে, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে আপনি একটু লক্ষ্য করুন যে কোন দিকে খেলা হচ্ছে, কারা বাংলা ভাগ করতে পারে, কেন বাংলা ভাগ করেছে, এইগুলো দিয়ে আস্তে আস্তে তো বোঝা যাচ্ছে। এই যে সাম্প্রদায়িক ওয়েদার যেটা বেরোলো, তা নিয়ে মুসলমানদেরও কিছু প্রতিক্রিয়া একটু শুনুন, এটাও শোনা দরকার। বলছে যে হিসাব মোটামুটি ঠিক থাকলেও ওই যে সংখ্যার অনুপাতে যা মুসলমানরা পেয়েছে, আপনারা জানেন যে মুসলমানরা সংখ্যার অনুপাতে কম পেয়েছে, 54 তারা জনসংখ্যা পেয়েছে 47-48 এরকম। কালকে আমি পরিসংখ্যানটা অ্যাকুরেট পরিসংখ্যানের আগের ভিডিওতে পাবেন। মানে সংখ্যার অনুপাতে তারা কম পেয়েছে, আর বর্ণহিন্দুরা সংখ্যার অনুপাতে বেশি পেয়েছে। এটা দেখবেন এই সংখ্যার পরিসংখ্যানটা আমি এর আগের ইয়েতে বলেছি। তো
তো তা সত্ত্বেও মুসলমানরা বলছেন যে হিসাব মোটামুটি ঠিক আছে। তাহলেও হিন্দু মুসলমান ঐক্যের সম্ভাবনাটাকে এই রোয়েদাদ অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে। মানে তারা হিসাবে বেশি পেয়েছে, তা সত্ত্বেও তারা মানে হিসাবে বেশি পেয়েছে মানে সংখ্যার হিসাবে কম, আবার হিন্দুরা সংখ্যার হিসাবে বেশি, মোট সংখ্যা মুসলমানদের বেশি। তা সত্ত্বেও তারা বলছে যে হিসাব মোটামুটি ঠিক আছে, কিন্তু তাতে হিন্দু মুসলমানের সম্পর্কটা অনেকটা তিক্ত হয়ে গেল। এইটা মুসলমানরা চাইছিল না। আমি মনোবৃত্তিটা একটু ভাবুন, যে তারা ঐক্যটা চাইছে। এই যে মুসলমানরা মানে হিন্দুরা অসন্তুষ্ট হলো, এটা তারা চাইছিল না, এটা পরিষ্কার বলছেন। আবার অন্য মতের কিছু মুসলমান ছিল, তারা বলছে রোয়েদাতে যা দেওয়া হয়েছে তাদের হিসাবে তার থেকে বেশি পাওয়া উচিত সংখ্যার হিসাবে, কিন্তু সেটা তাদের দেওয়া হয়নি। এটাও কিছু মুসলমান নেতৃবৃন্দ বলেছেন। এই সময়ে আমি দু একজন নেতার কথা বলি নাম করে। রোয়েদাদ ঘোষণার ঠিক 3 দিন পরে, মানে 17ই আগস্ট 1932 সালে একে ফজলুল হক বলছেন, সবাই চেনেন একে ফজলুল হকের নাম জানেন। তিনি বলছেন, কোট, অতি প্রসারিত সম্প্রদায়গত রোয়েদাদ দেশের জন্য অপ্রত্যাশিত চমক। আমাদের ভাগ্যে এ ধরনের অসঙ্গত দলিল, ফজলুল হক বলছেন আমাদের ভাগ্যে এ ধরনের অসঙ্গত দলিল দীর্ঘকাল আসেনি। ওই দলিলে যা প্রকাশ পেয়েছে তাতে জাতীয়তাবাদীদেরই ওই দলিলে যা প্রকাশ পেয়েছে তাতে জাতীয়তাবাদীদের অত্যন্ত মন্দ ধারণাই নিশ্চিত হয়েছে। ভারতের নতুন শাসনতন্ত্রে যদি ওই সম্প্রদায়গত বন্দোবস্ত সংযুক্ত করা হয়, ম্যাকডোনাল্ড তাহলে ম্যাকডোনাল্ড মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ম্যাকডোনাল্ড তাহলে নিশ্চিত থাকতে পারেন যে সেটি দেশে যা ভালো ও সত্য আছে তা তাকে স্পর্শ করতে পারবে না। মানে এই রোয়েদাদকে হিন্দু মুসলমানের সম্পর্কের কথা ভেবে ফজলুল হক মনক্ষুণ্ণ হয়েছেন, এটাকে নিন্দা করলেন। তার এই বিবৃতি, এই যেটা কোট আনকোট করলাম, এটা বেরিয়েছে অমৃতবাজার পত্রিকার 17ই আগস্ট 1932 তারিখে, 17ই আগস্ট 32 তারিখে। কিন্তু এইসব মুসলমানদের মধ্যে কিছু মানুষ ভাবছেন যে এইটা এইভাবে হলে সম্পর্কটা বাঘটা হলে আমরা বেশি সংখ্যা বেশি পেয়েছি, আমাদের সুবিধা হবে, তা সত্ত্বেও সম্পর্কটা খারাপ হচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে একটা দোদুল্যমানতা ছিল। কিন্তু যেভাবে আক্রমণ হতে লাগলো, ওই যে বললো ঘৃণা টেনা ইত্যাদি মুসলমান সমাজকে যেভাবে স্মারকলিপি টিভিতে উল্লেখ করা হতে লাগলো, এইগুলো দেখে মানে এইগুলো দেখে কিন্তু অবস্থাটা ধীরে ধীরে পাল্টাতে লাগলো। একদম পরিষ্কারভাবে বর্ণহিন্দুরা বলল যে মুসলিম শাসনের, কি বলছে শোনেন বর্ণহিন্দুরা, মুসলিম শাসনের অশরীরী মূর্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। মুসলিম শাসনের অশরীরী মূর্তি হিসেবে বর্ণনা করা যায়। মুসলমানদের সম্পর্কে এই যে উক্তিগুলো, এইগুলোই কিন্তু মুসলমানদের আস্তে আস্তে বিক্ষুব্ধ করে তুলতে লাগলো। মানে মুসলমান শাসন মানে হচ্ছে একেবারে অশরীরী মূর্তি, বুঝলেন তো, এইসব কথা বলা এরা শুরু করলো। আস্তে আস্তে কিন্তু এই যে মুসলমানদের মধ্যে যেটা দ্বিমত ছিল, ফজলুল হকের মতো লোকও কিন্তু বর্ণ হিন্দুদের এইসব প্রতিক্রিয়া দেখে আস্তে আস্তে কিন্তু মত ঘুরে যেতে শুরু করলো। সরওয়ার্দী, একে ফজলুল হক, আবুল কাসেম, এরা একটা ঘোষণা পত্র ওই সময় ইন্দিরা রহমান করেছে, এরাও একটা ঘোষণাপত্র প্রচার করে। তাতে তারা বলেছে, কোট,
কে কে নাম বললাম, শহীদ সরোয়ার্দীর কথা বলেছেন, তাকে 47 সালের দাঙ্গায় জল্লাদ বলে বর্ণনা করা হচ্ছে। এই সরোয়ার্দী, ফজলুল হক, আবুল কাশেম তখন মুসলিম লীগের সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটির সেই বিখ্যাত প্রফেসর বদরুদ্দিন উমরের বাবা, মানে বামপন্থী বুদ্ধিজীবী, তার বাবা, তারা ঘোষণাপত্রে কি লিখছে দেখুন। হিন্দুদের ঘোষণাপত্রগুলো শুনেছেন, এবার মুসলিম নেতৃবৃন্দের, এরা টপ মুসলিম নেতৃবৃন্দ, বাংলা তখন এরাই হচ্ছে সেরা লিডার, মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি, পরে আবার কৃষক প্রজা পার্টি মুসলিম লীগে মিশে যায়। তো কি বলছেন শুনুন, মিশ্র অনুভূতি নিয়ে আমরা ওই রোয়েদাদ পড়েছি। তারা বলেছে মিশ্র অনুভূতি নিয়ে আমরা ওই রোয়েদাদ পড়েছি। প্রাদেশিক আইনসভায় বাংলার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্বের প্রশ্নাতীত দাবির কথা ওই রোয়েদাদ স্বীকার করেনি। আপনারা দেখেছেন আগের পরিসংখ্যানে, মানে অর্ধেকের কম আসন, লোক সংখ্যা 54%, অর্ধেকের অনেক বেশি, কিন্তু আসন দেওয়া হয়েছে অর্ধেকের খানিকটা কম। তাই বলছেন বাংলার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্বের প্রশ্নাতীত দাবির কথা ওই রোয়েদাদ স্বীকার করেনি। এটা হতাশাব্যঞ্জক। 6টি প্রদেশে মুসলমানদের স্থায়ী লঘিষ্ঠের মর্যাদা, 6টা প্রদেশে মুসলমানদের স্থায়ী লঘিষ্ঠের মর্যাদা ও বাস্তবে কেন্দ্রীয় আইনসভায় তাদের গুরুত্বহীন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্বের দাবি শুধু ন্যায্য নয়, মানে এখানেও 50 ভাগের বেশি আসন দেওয়া উচিত ছিল, এটা বলছেন, শুধু ন্যায্য নয়, যথার্থও বটে। ওই দাবিকে উপেক্ষা করা উচিত হয়নি। আমরা অবশ্য পরিস্থিতিজনিত সমস্যাকে স্বীকৃতি দিচ্ছি। এত কথা বলার পরে বলছে তা সত্ত্বেও আমরা এই পরিস্থিতিজনিত অবস্থাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, মেনে নিচ্ছি। মুসলমানদের কিন্তু এইভাবে তারা কথাগুলো বললেন। এবং এইখান থেকে দেখুন, এরপর আস্তে আস্তে মুসলমান, এই হিন্দুদের প্রতিক্রিয়াগুলো আসছে, স্মারকলিপি দিচ্ছেন, ওই মুসলমানদের ঘৃণা অমুক তমুক বলতে বলতে এইবারে সেই ফজলুল হক কি বলছেন দেখেন। কিছুদিন পরে ফজলুল হক বলছেন, কয়েকদিন পরে, মানে 3 মাস 6 মাস পরে, কোট, আমি যদি কোনো বিচারকের সন্তুষ্টির জন্য একথা প্রমাণ করতে ব্যর্থ হই যে বাংলার হিন্দুরা গভীর স্বার্থপরতার উপর ভিত্তিশীল সাম্প্রদায়িকতার প্রতিরূপ, আমি যদি কোনো বিচারককে সন্তুষ্টির জন্য একথা প্রমাণ করতে ব্যর্থ হই যে বাংলার হিন্দুরা গভীর স্বার্থপরতার উপর ভিত্তিশীল সাম্প্রদায়িকতার প্রতিরূপ, তাহলে আমি ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি। ওটা আনন্দবাজারে ফজলুল হকের বিবৃতি ছেপেছিল। এইবারে এই বিবৃতি, ফজলুল হকের এই বিবৃতি ছাপল স্টেটসম্যান পত্রিকা 12ই অক্টোবর 1933 সালে। অক্টোবরে 33 সালে কোন জায়গায় চলে গেলেন? এই যে পরিবর্তনগুলো ঘটছে, এইগুলো লক্ষ্য করতে হবে। এইগুলো লক্ষ্য করলে এরপরে 47 সালের বঙ্গভঙ্গ বোঝা যাবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি 1 ঘন্টা এই ভিডিওটা লম্বা হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি শেষ করছি। বাকি কথাগুলো আমি আর হয়তো 2টো ভিডিও করব, একটা 46 সালের দাঙ্গা, আর বাকিটা বাংলা ভাগ নিয়ে সরাসরি কি হলো না হলো, কারা কোন দিকে, কতখানি ভূমিকা শ্যামাপ্রসাদ মুখার্জির, কতখানি ভূমিকা কংগ্রেসের। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের স্রষ্টা বলে যে দাবি করা হচ্ছে, কতটা তার পেছনে যুক্তি আছে বা যুক্তি নেই, এসব নিয়ে আমি আলোচনা করব। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।